প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশন নিয়মিত আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে। আমি ডাক্তার হাসান শাহরিয়ার কল্লোল। আমরা প্রতিদিনই কোনো না কোনো রোগ ব্যাধি নিয়ে কথা বলে থাকি এই অনুষ্ঠানে। সেই রোগ থেকে কীভাবে বেঁচে থাকা যায়, কিভাবে রোগটা হয়, চিকিৎসা কীভাবে পাওয়া যায়, এগুলো নিয়ে কথা বলি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই নামটা কিন্তু একটু কঠিন, তবে একটু বিস্তারিত ভেঙে বললে সম্ভবত আপনাদের কাছে সবই সহজ হয়ে যাবে। আজকে আমাদের বিষয় হচ্ছে মেটাবলিক সিনড্রোম। এই বিষয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন। একজন স্টুডিওতে ডক্টর মোহাম্মদ মাহফুজুল হক, সহকারী অধ্যাপক, মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, এবং আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন ডক্টর মির্জা শরীফুজ্জামান, তিনিও সহকারী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ডক্টর মাহফুজ এবং ডক্টর শরীফুজ্জামান, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। যেহেতু ডক্টর মাহফুজ আমার সাথে স্টুডিওতে আছেন, সুতরাং ডক্টর মাহফুজকে দিয়ে শুরু করছি। সেটা হচ্ছে প্রথম শব্দ যে মেটাবলিক সিনড্রোম, এই শব্দটা একটা ইংরেজি শব্দবন্ধ এবং অনেকেই হয়তো বুঝতে পারছে না। তো এটা আসলে কি, বা এই রোগটা কি আসলে, নাকি এটা কোনো রোগ নাকি সিনড্রোম, কি জিনিস? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নেক্সাস টেলিভিশন কর্তৃপক্ষকে এবং সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আসলে শুরুতেই বলতে হয় যে এই বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ। নামটি একটি ইংলিশ নাম, যে মেটাবলিক সিনড্রোম। মেটাবলিক অর্থ হচ্ছে আসলে বিপাক প্রক্রিয়া, অর্থাৎ সিনড্রোম হচ্ছে আমাদের মেডিকেল ভাষায় বলা হয় যেগুলো অনেকগুলো শারীরিক কন্ডিশনের একটি সমষ্টি, অর্থাৎ একগুচ্ছ সমস্যা যেগুলো বিপাকজনিত। এবং এই সমস্যাগুলো কেমন, সবগুলোই সাধারণত আমাদের হৃদরোগের সাথে সম্পর্কযুক্ত। এবং অনেকগুলো মেটাবলিক সিনড্রোমে অনেকগুলো বিষয় আছে, সবগুলো মিলে একটি সমস্যা। তো সেখানে যদি আরো ভেঙে ভেঙে বলা যায় কোন বিষয়গুলো, তার মধ্যে প্রথমে আসে যেমন স্থূলতা বা ওবেসিটি, যেটা মোটা হয়ে যাওয়া বলা হয় সেটা। তারপর আছে তার ডায়াবেটিস মেলাইটাস, উচ্চ রক্তচাপ, এবং আমাদের যে রক্তে কোলেস্টেরল এবং কিছু চর্বি আছে, সেই চর্বিজনিত সমস্যা। অর্থাৎ এরকম কিছু সমস্যার সমন্বয়ে যদি একসাথে থাকে, সেগুলোকে মেটাবলিক সিনড্রোম বলে। আচ্ছা, মোটামুটি একটু বোঝা গেল। ডক্টর মির্জা শরীফুজ্জামান, আপনি তো যেহেতু এন্ডোক্রাইনোলজিস্ট বা হরমোন বিশেষজ্ঞ, মেটাবলিজম নিয়ে কাজ করেন, আপনি কি আরেকটু কিছু যুক্ত করতে চান কিনা এর সাথে? ধন্যবাদ কল্লোল, এবং আপনার মাধ্যমে আমি নেক্সাস টিভির দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আসলে মেটাবলিক সিনড্রোম মানে আমাদের ডাক্তার মাহফুজ অলরেডি বলেছেন যে এটা আসলে কিছু লক্ষণের সমষ্টি। একসাথে যদি আমরা বলতে চাই, যেসব রোগগুলা না আমরা বলি লক্ষণগুলা একত্রে আমাদের হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে, সেটাই হলো মেটাবলিক সিনড্রোম। এর অংশগুলো কি কি যদি বলি, আমরা বলেছি এখন আমাদের দিক থেকে, আমি একজন হরমোন বিশেষজ্ঞ, তো এর মূল সূত্রপাত আসলে হরমোন রেজিস্ট্যান্স, ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে তৈরি। যে আমাদের শরীরে যখন ইনসুলিনের কার্যকারিতা হারায় বা কাজ কম করতে পারে, তখন আমাদের এই লক্ষণগুলো প্রকাশ পায়। যেমন আজকে একটা জিনিস ছিল, আমি আপনার মাধ্যমে জানাই যে আজকে ছিল বিশ্ব ফ্যাটি লিভার অ্যাওয়ারনেস ডে। মানে লিভারে যে চর্বি জমতে পারে, লিভারে চর্বি জমে যে লিভারের ক্ষতি হয়, এটা কিন্তু একসময় আমাদের অজানা ছিল। যে লিভারে চর্বি জমে আস্তে আস্তে লিভার সিরোসিস হয়। লিভার খারাপ হওয়ার ব্যাপারটা কিন্তু আমরা সবাই জানি, সিরোসিস হওয়ার ব্যাপারটা। আমাদের দেশে যদি চিন্তা করি, আমাদের দেশে ভাইরাল হেপাটাইটিসের পরেই কিন্তু ফ্যাটি লিভারের কারণে লিভার সিরোসিস হয়। ইভেন ইউরোপিয়ান ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও ফ্যাটি লিভারের অন্যতম ইফেক্ট হচ্ছে হলো যে লিভার সিরোসিস। আমাদের দিক থেকে বলি, হরমোনের ডায়াবেটিস, ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য আরো যেটা হচ্ছে, পেশেন্টের ডায়াবেটিসের উচ্চ ঝুঁকিতে চলে আসছে। কেউ আমরা বলি প্রি ডায়াবেটিস, কারো অবস্থায় ডায়াবেটিস। এই সব কিছু মিলাই আমাদের সবগুলো মিলে হৃদরোগের ঝুঁকি এবং স্ট্রোকের ঝুঁকি এগুলো বাড়িয়ে দিচ্ছে। তো এটাই হলো এক সহজ কথায় মেটাবলিক সিনড্রোম। জি, অনেক ধন্যবাদ ডক্টর মাহফুজ। আমরা যদি একটা একটা করে মানে কথা বলতে শুরু করি, ওবেসিটি, আমার মনে হয় যে স্থূলতা, এখন আপনারা তো মেডিসিন বিশেষজ্ঞ, আপনারা নিশ্চয়ই প্রচুর রোগী দেখেন, তো ওবেসিটি বা স্থূলতা এই জিনিসটা আমাদের দেশে এখন কি অবস্থা? একসময় আমরা মনে করতে এটা বুঝি পাশ্চাত্যের সিনারিও। আসলে বলা হয় যে আমরা একসময় সংক্রমণজনিত অসুখ, যেটা সংক্রামক ব্যাধি, এই সমস্যাটা রোগ জীবাণুজনিত আর কি। হ্যাঁ, রোগ জীবাণুজনিত সমস্যা। কিন্তু এখন দেখতে পাচ্ছি ক্রমান্বয়ে আমাদের অর্থনৈতিক অবস্থা, জীবনযাত্রা, বিভিন্ন পরিবর্তনের ফলে অসংক্রামক জনিত
অসুখ যেগুলো সেগুলো বেশি বেড়ে যাচ্ছে। তার মধ্যে প্রধানটি হচ্ছে এই মেটাবলিক সিনড্রোম, যেটা বলা হচ্ছে একটি বড় কম্পোনেন্ট হচ্ছে ওজন বেড়ে যাওয়া বা স্থূলতা। এবং বাংলাদেশে এর যেটা কি পরিমাণ আছে, বাংলাদেশে একটি গবেষণায় দেখা যায় যে পুরা মেটাবলিক সিনড্রোমই বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের, যেমন শহরে এক ধরনের, গ্রামে এক ধরনের, বা শিক্ষিত এক ধরনের। প্রায় দেখা যাচ্ছে যে অন অ্যান অ্যাভারেজ 30-35% মতো রোগী আছে যারা মেটাবলিক সিনড্রোমে ভুগছেন। এবং এই স্থূলতার পরিমাণ প্রতি 3 জনে একজন, এবং স্থূলতাও প্রায় অনেক বেশি। এখন প্রায় বলা হয় যে প্রতি 4 জনে একজনের মতো। এখন যে আমাদের যে এই এশিয়া এবং সাউথ ইস্ট এশিয়ার জন্য যে বিএমআই বলা হয়, অর্থাৎ সেই বিএমআই অনুযায়ী তাদের স্থূলতা আছে। আচ্ছা, মানে বিএমআইটা একটু থামাই, যে বিএমআই বিষয়টা একটু যদি আগে বলেন। বিএমআই যেটা দর্শকরা হয়তো অবশ্যই বা আপনি যদি বলেন যে স্থূল আমরা কাদেরকে বলবো, কোন প্যারামিটারে আমরা স্থূল বলি কাউকে? আচ্ছা, স্থূলতা আসলে অনেকগুলো মাপকাঠির হিসেবে স্থূলতা বলা হয়। মেটাবলিক সিনড্রোমে যে স্থূলতার কথা বলা হয় সেটা আসলে বলা হয় যে সেন্ট্রাল অবেসিটি, অর্থাৎ যেখানে আমাদের সহজ ভাষায় বলি যে মানে পেটটা বেশি মোটা হতে থাকে, ভুঁড়িটা বেড়ে যাওয়া, এই ধরনের মোটা হওয়াকে আসলে এখানে বেশি গুরুত্ব দিয়ে বলা হয়। তবে অ্যাজ এ হোল যেটা পরিমাপের একটি বিষয় হচ্ছে, যেহেতু ওজন মানুষের লম্বা হওয়ার সাথে সম্পর্কযুক্ত, এই জন্য ওজনকে যদি আমরা তার উচ্চতা মিটার দিয়ে বের করে সেটাকে বর্গ করে ভাগ করি, একটি আর কি সহজ কথা, একটি গাণিতিক প্রক্রিয়া, সেভাবে বের করা হয়, তাহলে এটাকে মানে সেখানে ওজন এবং আপনার উচ্চতা দুটোই থাকবে। হ্যাঁ, এটা একটি হিসাবটার মধ্যে এটা একটি থাকবে। এটা 25-এর উপরে গেলেই আমাদের দেশের জন্য বলা হবে যে তার ওজন বেশি। এবং এখানে আরেকটি বিষয় আছে যে যেটা হলো যে যেটা কোমরের মাপ বা ওয়েস্ট সারকামফারেন্স বলা হয়, এটার গুরুত্ব বেশি। দেখা যায় যে এটি যত বেশি হবে তার স্থূলতা যেমন বৃদ্ধি পাবে, তেমনি মেটাবলিক সিনড্রোমের সমস্যাটাও তাদের মধ্যে বেশি থাকবে। আচ্ছা, ডক্টর মির্জা শরীফুজ্জামান, আপনার কাছে আবার একটু ফিরে, আপনি ইনসুলিন রেজিস্ট্যান্সের কথা বলছিলেন। ইনসুলিনটা তো খুব গুরুত্বপূর্ণ শরীরের জন্য, তো এটা রেজিস্ট্যান্স কেন ডেভেলপ করে একজন মানুষের মধ্যে, কেন এটা তৈরি? এটা কি জন্মগত নাকি কিভাবে তৈরি হয় এটা? ধন্যবাদ, এটা আপনি ভালো প্রশ্ন করেছেন। ইনসুলিন কেমন করে রেজিস্ট্যান্স হয়? হ্যাঁ, ইনসুলিন রেজিস্ট্যান্স আপনি যেমন করে বললেন, কিছু আছে আসলে জন্মগত জেনেটিক কারণে তৈরি হয়, সেটা আসলে ভিন্ন ব্যাপার। কিন্তু আমরা মেটাবলিক সিনড্রোমে যেগুলো বলছি এটা ইউজুয়ালি অ্যাকোয়ার্ড, মানে পেশেন্টের নিজের জীবনযাত্রার কারণে এটা পরবর্তীতে তৈরি হয়। এবং তার অন্যতম কারণ স্থূলতা। আমাদের বডিতে যে ইনসুলিন ছাড়াও আরো অনেক কিছু হরমোন আছে, স্ট্রেস হরমোন, যেগুলো আমাদের স্ট্রেসফুল কন্ডিশনে তৈরি হয়, যেমন এপিনেফ্রিন, গ্লুকোকর্টিকয়েডস, গ্রোথ হরমোন, এরকম কিছু হরমোন আছে যেগুলোর কার্যকারিতা ইনসুলিনের জাস্ট অপোজিট। যদি কোনো কারণে এই সব হরমোনের আধিক্য হয়, সেক্ষেত্রেও কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। দেখুন, আমাদের বলেছে যে আমাদের আর মানে শহরায়ন হয়েছে, আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, আমরা কিন্তু রাতে জাগছি বেশি। তো রাতে জাগার জন্য যেটা বেশি হয়, আমাদের যে এই স্ট্রেস হরমোনগুলো বাড়তে থাকে, কিন্তু তার জন্য আমাদের নেট ইফেক্ট কি হচ্ছে, আলটিমেটলি আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, আমরা এই মেটাবলিক সিনড্রোমে ভুগছি। আর আমাদের মাহফুজ স্যারের কথার আমি সাথেই বলি যে আমাদের বডি মাস ইন্ডেক্স, এটা তো একটা গুরুত্বপূর্ণ উপকরণ। আমাদের এশিয়ানদের ক্ষেত্রে দেখা গেছে যে আসলে বডি মাস ইন্ডেক্সের চেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো টোটাল বডি ফ্যাট, আমরা বলি লিন ওবেস, মানে আমাদের ওজন বেশি না কিন্তু আমরা ওবেস, বিকজ আমাদের টোটাল বডি ফ্যাট কিন্তু প্রপোর্শন অফ বডি ফ্যাট অনেক বেশি। মনে করেন একজন অ্যাডাল্টের যদি, মেলের যদি বলি 20%-এর চেয়ে কম, পুরুষের মহিলাদের 30%-এর চেয়ে কম ফ্যাট থাকতে হয় টোটাল বডি ওয়েটের। এর চেয়ে বেশি যদি ফ্যাট প্রপোর্শন বেশি হয়, তার ওজন কম হলেও সে কিন্তু ওবেস, কারণ তার ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যাচ্ছে। এই জিনিসগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা সবাই খেয়াল রাখবো। আর অ্যাবডোমিনাল ওবেসিটির কথা বলেছিল, আমাদের পেট মোটা আসলে পেটের বাইরে যতটুকু ফ্যাট, তার চেয়ে পেটের ভিতরে আমাদের একটা অর্গান আছে, ওমেন্টাম বলি। ওমেন্টামে যে চর্বিগুলো জমে, ওগুলো মেটাবলিক্যালি অ্যাক্টিভ, ওখান থেকে অনেক হরমোন তৈরি হয়, সেই হরমোনগুলো ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরির জন্য রেসপন্সিবল। তার মানে দেখেন আমাদের ওবেসিটির সাথে কতভাবে, এটা আমাদের জীবনযাত্রার সাথে কতভাবে ইনসুলিন রেজিস্ট্যান্সটা জড়িত। জি,
তাহলে আমার মনে হয় যে একটু মোটামুটি ধারণা পাওয়া গেল। এর পরের যে ধাপটা সেটা হচ্ছে ডায়াবেটিস। তো যেহেতু মির্জা শরীফুজ্জামান আপনি এখানে ডায়াবেটিস বিশেষজ্ঞ, আপনি যদি একটু বলেন যে মেটাবলিক সিনড্রোমের সাথে ডায়াবেটিসের কি সম্পর্ক, নাকি মেটাবলিক সিনড্রোম হলে তারপর ডায়াবেটিস হয়, বিষয়টা কি সেরকম? আহ, এটা আসলে আমাদের ডাক্তার মাহফুজ যেটা বলেছে, আসলে যেসব সিমটম গুলো একত্রে হৃদরোগের ঝুঁকি বাড়াচ্ছে, তো এটার আমি বললাম যে মেকানিজম শুরুটা যদি বলি আমরা কেন হয়, এটা ইনসুলিন রেজিস্ট্যান্স দিয়ে। তার ইফেক্টটা কি হচ্ছে, প্রথমে হচ্ছে প্রি ডায়াবেটিস, পরে হচ্ছে ডায়াবেটিস। সো আমরা এই এটাকে আমরা ঠিক কম্পোনেন্ট হিসাবে না বলে আমরা এর ইফেক্ট হিসাবে বলাটা বেশি যুক্তিযুক্ত। যে আমরা যেসব ফ্যাক্টর, ইনসুলিন রেজিস্ট্যান্স হলো কারণ, এর ইফেক্টটা আসছে হলো প্রি ডায়াবেটিস এবং ডায়াবেটিস। তো কখনো কখনো এটাকে আমাদের মেটাবলিক সিন্ড্রোমের কম্পোনেন্ট হিসাবেও, ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স বা ডায়াবেটিসকে এর কম্পোনেন্ট হিসাবে বলা হয়ে থাকে। আচ্ছা, প্রি ডায়াবেটিস বলতে আসলে কি বোঝান? মানে ডায়াবেটিসের আগের স্টেজ নাকি? অনেকেই রোগীরা বলেন যে হ্যাঁ, আমি প্রি ডায়াবেটিক। হ্যাঁ, ধন্যবাদ। এটাও আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে আমরা দেখেন, একটা যদি স্বাভাবিক রেঞ্জ বলি, ডায়াবেটিস, আরেকটা জিনিস আমাদের ক্লিয়ার হওয়া দরকার। ডায়াবেটিস হচ্ছে সেই পরিমাণ ব্লাড গ্লুকোজ যার জন্য আমাদের হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি এবং কিডনি রোগের ঝুঁকি বেড়ে যাচ্ছে, এটার নামই ডায়াবেটিস। আমরা এটাকে ডেফিনিশন দিই হলো খালি পেটে 7-এর বেশি বা ভরা পেটে 11.1-এর চেয়ে বেশি। অ্যাকচুয়ালি সংজ্ঞাটা এসেছে হলো যে লেভেলের ব্লাড সুগার আসার পরে তার এই জটিলতাগুলো তৈরি হয়, তার নাম ডায়াবেটিস। তো এখন আমাদের নর্মাল রেঞ্জ যেটা বললাম, নর্মাল রেঞ্জ হচ্ছে হলো খালি পেটে 6-এর নিচে, ভরা পেটে 7.8-এর নিচে। তাহলে এই যে মাঝখানের অংশটুকু, খালি পেটে 6 থেকে 7-এর মধ্যে যে অংশটুকু, অথবা ভরা পেটে 7.8 থেকে 11.1-এর মাঝখানের যে অংশটুকু, এটা ঠিক ডায়াবেটিসেও না, আবার নর্মালও না। এই অংশটাকে আমরা প্রি ডায়াবেটিস বলি। আমরা যদি উদাহরণ দিয়ে বলি সাধারণভাবে, যে বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখানে যেমন নো ম্যানস ল্যান্ড আছে না, এটা সেই নো ম্যানস ল্যান্ড, ভালোও না খারাপও না। ইম্পর্টেন্ট যে জিনিসটুকু, এখান থেকে আমরা কিন্তু লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে ফেরত আনতে পারি। ডায়াবেটিস কিন্তু প্রতিরোধ করা সম্ভব, এটা প্রতিরোধযোগ্য রোগ। এটা আমাদের জন্য সবচেয়ে আমাদের আপনাদের মাধ্যমে আমরা দর্শকদের কাছে পৌঁছাতে চাই, ডায়াবেটিস প্রতিরোধযোগ্য, সম্পূর্ণ প্রতিরোধযোগ্য। আমরা যদি সতর্ক হই, আমরা এই অবস্থা থেকে ডায়াবেটিস হওয়া প্রতিরোধ করে ফেলতে পারি। জি, অনেক ধন্যবাদ। ডক্টর মাহফুজ, আপনি আরেকটা জিনিস বলছিলেন, সেটা হচ্ছে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ। সেটাও মেটাবলিক সিনড্রোমের একটা অংশ। উচ্চ রক্তচাপের সাথে মেটাবলিক সিনড্রোমের সম্পর্কটা যদি একটু বলেন। যেটি বলা হচ্ছিল যে আসলে সবগুলো একই সাথে সম্পর্কযুক্ত। এখানে দুটি বিষয়, একটি হলো যে কারো মেটাবলিক সিনড্রোমে যে অন্য অন্য কম্পোনেন্টগুলো বলা হলো, অর্থাৎ অন্য অন্য বিষয়গুলো, সেগুলো ছাড়া উচ্চ রক্তচাপ হতে পারে, আবার এর সাথে উচ্চ রক্তচাপ হতে পারে। তবে যেহেতু দেখা যাচ্ছে যে একটি বিষয় যে ইনসুলিন রেসিস্ট্যান্স এবং তার যেটা তার স্থূলতা বা এগুলো হলে তার শরীরেরও কিছু পরিবর্তন ঘটে, যে কারণে তার দেখা যায় যে রক্তের ব্লাড ভলিউম, যেটা হচ্ছে কিডনি দিয়ে সোডিয়াম নামে একটা ইলেকট্রোলাইট, এই ধরনের এগুলোর বাড়তে থাকে, ফলে তার উচ্চ রক্তচাপ ডেভেলপ করে। এবং দেখা যায় যে একই মানুষের যে উচ্চতা, ওজন বাড়ার সাথে সাথে তার একটা সেই সমপরিমাণ তার ব্লাড প্রেশার বাড়ার, অথবা তার যদি স্থূলতা বাড়ে, তার যদি ওজন কমানো যায়, সেই তুলনায় কিছু পরিমাণ ব্লাড প্রেশার কমতে পারে। অর্থাৎ এর সাথে ওজন এবং অন্য অন্য বিষয়ের সাথে সরাসরি উচ্চ রক্তচাপের সম্পর্ক রয়েছে। এছাড়াও আমাদের এন্ডোক্রাইনোলজি ডক্টর মির্জা শরীফুজ্জামান যেমন বলছিলেন, অন্য অন্য এন্ডোক্রাইন প্রবলেমের সাথে উচ্চ রক্তচাপ হতে পারে। তবে এখানে ইনসুলিন রেসিস্ট্যান্সে সরাসরি ইনসুলিন ছাড়া বা মেটাবলিক ইনসুলিন ছাড়া অন্য অন্য হরমোন হয়তো সরাসরি সংশ্লিষ্ট নাও হতে পারে, কিন্তু এখানে একটি খুবই উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তাদের উচ্চ রক্তচাপ থাকার সম্ভাবনাটা খুব বেশি। এবং উচ্চ রক্তচাপ বলতে বা হাইপারটেনশন বলতে আসলে আমরা বুঝাই যার ব্লাড প্রেশার উপরেরটি, অর্থাৎ সিস্টোলিক 140 এবং নিচেরটি 90 বা 90 মিলিমিটার অফ মার্কারি, এটা বেশি থাকলে কি আমরা উচ্চ আপনাকে একটু থামাবো, একজন দর্শক আছেন, প্রশ্নটা নিতে চাই। হ্যালো। হ্যালো, জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো। জি জি, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি লিপি নারিন্দা থেকে বলছিলাম। জি। আমার প্রশ্নটা হচ্ছে, আমি ডায়াবেটিস,
আমি আমার যিনি ডক্টর এন্ডোক্রাইনোলজিস্ট উনি আমাকে সকালবেলা ওষুধ খেতে দিয়েছেন MRE-4 আর দিয়েছেন হচ্ছে সকালে খাবার পর লিজেন্টা M2.5 প্লাস 500। আবার এটা রাতেও আমাকে দেওয়া হয়েছে। এখন আমার প্রশ্ন হলো, আমি এই ওষুধগুলো খাওয়ার পর না আমার হাইপো হয়ে যায়, মানে এই মনে করেন 11টার দিকে একেবারে অবস্থাটা আমার খুবই খারাপ হয়ে যায়। আমি তাড়াতাড়ি করে কিছু খাই, বিকেলের দিকেও আমার হাইপো হয়ে যায়, আমি তাড়াতাড়ি খাই, রাতেও আবার সন্ধ্যা রাতের দিকে খেয়ে ফেলি, কিন্তু আবার রাতে 10টা 11টার দিকে আমাকে খেতে হয়। আমার প্রশ্নটা হচ্ছে, আমি এত ওষুধ না খেয়ে একটু কমিয়ে খেতে কি পারি না? কি 2 করে খেতে পারি না? মানে আমি বারবার খেলে তো আমার সেই বেশি খাওয়া হয়ে যাচ্ছে। জি দর্শক, আপনি আমাদের জি আপনার প্রশ্নটি পরিষ্কার। আমার মনে হচ্ছে মির্জা শরীফুজ্জামান আপনি এই উত্তরটি দেবেন, তবে আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর ফিরে এসে তারপর আমরা উত্তরটি দেব, ঠিক আছে? প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আমরা কথা বলছিলাম মেটাবলিক সিনড্রোম নিয়ে, ফিরে এসে আবার কথা হবে। প্রিয় দর্শক, আরেকবার স্বাগত জানাচ্ছি কেমন আছেন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছিলাম মেটাবলিক সিনড্রোম নিয়ে। আমাদের সঙ্গে আছেন দুজন বিশেষজ্ঞ, ডক্টর মাহফুজুল হক এবং ডক্টর মির্জা শরীফুজ্জামান। ডক্টর মাহফুজুল হক, বিরতির আগে আমরা একটা প্রশ্ন পেয়েছিলাম, সেই উত্তরটা ডক্টর শরীফুজ্জামান দেবেন, তারপর আমরা আলোচনা শুরু। ডক্টর শরীফ, আপনি যদি উত্তরটা দেন। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন। ধন্যবাদ। যে দর্শক প্রশ্ন করেছেন তিনি ডায়াবেটিসের জন্য 2টা ওষুধ খাচ্ছেন, একটা হলো অ্যামারিল, একটা হলো লিজেন্টা এম। চিকিৎসা দেওয়ার আগে আমি যদি তার অবস্থা জানি, তার আসলে ওজন সম্পর্কে আমার ধারণা নেই। আমাদের যেহেতু মেটাবলিক সিনড্রোম আলোচনা হচ্ছে আজকে, ওজনের ব্যাপারটা খুব জরুরি। তো পেশেন্টের অন্য কোনো কোমরবিডিটি আছে কিনা, তার প্রেশার আছে কিনা, তার কোলেস্ট্রল বেশি আছে কিনা, তার কোনো মানে অলরেডি কোনো কিডনির ইনভলভমেন্ট আছে কিনা, এগুলো যদি জানলে আমাদের ওষুধ সিলেকশনটা সঠিক হয়। তো ওনাকে যে ডাক্তার সাহেব দিয়েছেন তিনি নিশ্চয়ই এগুলো দেখে দিয়েছেন। এখন ইস্যুটা হলো যে তার সুগার কমে যাচ্ছে মানে আমাদের 2টা জিনিস, হয় তার খাবারটা ইনএডিকুয়েট হচ্ছে অথবা ওষুধটা বেশি হচ্ছে। তো নিশ্চয়ই আপনার ডাক্তার সাহেব আপনাকে বলেছেন কিভাবে খাবারটা খেতে হবে। আমাদের টোটাল খাবারটাকে 6 টাইমে ভাগ করে দেই। তো যদি সেটা ঠিক থেকে থাকে যে আপনার খাবারটা ঠিক আছে, তারপরেও আপনার হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, সেক্ষেত্রে আমাদের ওষুধটাকে রিভিউ করতে হবে, আমাদের প্রয়োজনীয় ওষুধটাকে কমিয়ে দিতে হবে। আর আরেকটা ব্যাপার, যাদের বারবার হাইপোগ্লাইসেমিয়া হয়, আমাদের ওষুধ কিন্তু অনেক ধরনের আছে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, যার কেউ আছে হাইপোগ্লাইসেমিয়া করে, কেউ আছে করে না। তাহলে যার বারবার হাইপোগ্লাইসেমিয়া হয়, আমরা ওষুধগুলোকে চেঞ্জ করে সেই যেগুলো কম হাইপোগ্লাইসেমিয়ার রিস্ক, মানে সুগার কমিয়ে হাইপো কম হয়, এরকম ওষুধগুলো আমরা রিপ্লেস করতে পারি। তো ভালো হবে আপনি আপনার ডাক্তারের সাথে আবার দেখা করেন, উনি হয়তো এটা ডোজও কমিয়ে দিতে পারেন, অথবা বিকল্প যেসব ওষুধ বেশি নিরাপদ এবং একই সাথে আমাদের কোমরবিডিটি গুলোকে অ্যাড্রেস করবে, যেগুলো কোমরবিডিটিকে চিকিৎসা করবে একই সাথে, সেইগুলো দিয়ে উনি হয়তো চিকিৎসা করবেন। এখানে একটা জিনিস বলে রাখি, দেখেন আমরা এক্সাম্পল হিসাবে বলতে পারি যে দেখেন ঝড় হয়, ঝড়ের সাথে কিন্তু জলোচ্ছ্বাস হয়। ঝড়ে যতটা ক্ষতি হয়, জলোচ্ছ্বাসে ক্ষতি হয় তার চেয়ে বেশি। আমরা শুধু ঝড় ম্যানেজ করলে কিন্তু হবে না। তো ডায়াবেটিসের সাথে আপনার যে জটিলতা, অন্যান্য জটিলতা আছে, সেগুলো সবগুলো যদি একসাথে ম্যানেজ করা না হয়, আপনি সুগার কন্ট্রোল হলেও আমাদের সঠিক কাঙ্ক্ষিত বেনিফিট গুলো আমরা পাবো না। তো আপনি যদি সব লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাস যদি ঠিক থাকে, তারপরেও যদি আপনার সুগার কম হয়, আপনার ডক্টর নিশ্চয়ই আপনার ওষুধটাকে কমিয়ে দিবে। জি, অনেক ধন্যবাদ ডক্টর মাহফুজুল হক। আরেকটা জিনিস বাদ রয়ে গেছে, এটা হচ্ছে কোলেস্টেরল। কোলেস্টেরলের বিষয়টা যদি একটু বলেন, যে এটা কিভাবে মেটাবলিক সিনড্রোমকে প্রভাবিত করে, বা এটা মেটাবলিক সিনড্রোমের অংশ? আসলে কোলেস্ট্রল বা সহজ ভাষায় যদি বলি রক্তের চর্বি, এটি আসলে কয়েক প্রকার আছে। যে তার মধ্যে একটি কোলেস্ট্রল আছে যেটাকে HDL বলে, সেটা উপকারী। কিছু কোলেস্ট্রল আছে যেটা অপকারী, যেমন LDL কোলেস্ট্রল। আবার কিছু কোলেস্ট্রল আছে যেটা সরাসরি চর্বির সাথে সংশ্লিষ্ট, যেমন ট্রাইগ্লিসারাইড। তো মূলত মেটাবলিক সিনড্রোমে আসলে যে দুটোকে বেশি গুরুত্ব দেওয়া হয়, যে HDL এর পরিমাণটা কি এবং ট্রাইগ্লিসারাইডটা কি। এটা অনেক সময় যখন মেটাবলিক সিনড্রোমকে আমরা ক্লাসিফাই করি, তখন আসলে দেখাই হয় যে ট্রাইগ্লিসারাইডটা 150 মিলিগ্রাম পার ডেসিলিটারে বেশি কিনা, অর্থাৎ এটার গুরুত্বটা বেশি। আর একটা হচ্ছে যে HDL তার মানে পুরুষের ক্ষেত্রে 40-এর কম কিনা, অথবা মহিলাদের ক্ষেত্রে 50-এর কম কিনা, আর পুরুষদের ক্ষেত্রে 40-এর কম কিনা। অর্থাৎ এই দুটোকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তবে এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ হচ্ছে হার্টের, যেখানে হার্টের রক্তনালীর যে অসুখ, যেটা হার্ট অ্যাটাক হয়, অর্থাৎ
করোনারি আর্টারিয়াল ডিজিজ যেটা বলা হয়, হৃদরোগের ঝুঁকি যেটা বাড়ে, সেটার সাথে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে সরাসরি কোলেস্টেরল, যেটাকে এলডিএল কোলেস্টেরল বলে। ফলে এটির মাত্রা যত বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু কোলেস্টেরলের কোলেস্টেরল পরিমাণ যত বেশি থাকে হৃদরোগের মাত্রা বেশি থাকে। তবে মেটাবলিক সিনড্রোমের সাথে ওই দুটির যোগসূত্র বেশি, আবার এলডিএল কোলেস্টেরলের সরাসরি হৃদরোগের সাথে যোগসূত্র বেশি। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে লিপিড প্রোফাইল বা কোলেস্টেরল অনেকগুলো ভাগ আছে এবং এগুলো আসলে ওই রোগীর জন্য ঠিক কতটুক আছে এটা দেখে সে অনুযায়ী আর কি ব্যবস্থা নিতে হবে এবং এই বিষয়গুলোকে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। জি, ডক্টর শরীফুজ্জামান, আপনি কোলেস্টেরলের কথা যখন উঠলো, ওবেসিটি মানে আমরা মনে করি বুঝি যে আমাদের শরীর যদি মোটা হয় তাহলেই কোলেস্টেরল বেশি হবে, বিষয়টা কি তাই? মানে ওবেসিটির সাথে কোলেস্টেরল, হাই কোলেস্টেরলের সম্পর্ক আছে কিনা? ধন্যবাদ, একটা ভালো প্রশ্ন। এটা আসলে আমাদের প্রতিনিয়ত জিজ্ঞাসা। এটা হলো যে কোলেস্টেরল কিছু অংশ আসছে আমাদের খাবার থেকে, কিছু অংশ আসছে শরীরে তৈরি হয়, এবং যেগুলো তৈরি হয় এগুলোর কিছু আছে বেশিরভাগ ক্ষেত্রে জন্মগত কিছু ডিজিজ নিয়ে এসে জন্মগ্রহণ করে, ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরল। এদের এই জন্মগত কিছু ডিফেক্টের জন্য শরীরে অতিরিক্ত কোলেস্টেরল বা তৈরি হয়। সুতরাং এদের সাথে ওজনের কোনো সম্পর্ক নেই। তবে ওজনের সাথে কিছু ব্যাপার আছে। ওজনের সাথে যেমন ওদের বডিতে ট্রাইগ্লিসারাইড বেশি থাকে, ফ্রি ফ্যাটি অ্যাসিড বেশি থাকে। তো ফ্যাটি অ্যাসিডের কাজ এবং ট্রাইগ্লিসারাইড দুটোই কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স করে। তো যখন ইনসুলিন রেজিস্ট্যান্স করে তখন কিন্তু আবার এই মেটাবলিক অন্য কম্পোনেন্ট গুলো চলে আসে মেটাবলিক। সুতরাং ওবেসিটির সাথে সম্পর্ক আছে। ওবেসিটি এটাকে খারাপ ভাবে এফেক্ট করে, কিন্তু একমাত্র ওবেসরাই যে মানে যারা অস্থিল তারাই যে শুধুমাত্র এটা দিয়ে আক্রান্ত হবে ব্যাপারটা মোটেই তা নয়। বরং ওজন কম হলেও বা এদেরও কোলেস্টেরল অ্যাবনরমালিটি হতে পারে। যে অনেক সময় রোগীরা কিন্তু বলে থাকেন যে আমি তো কিভাবে আমার হার্ট অ্যাটাক হলো, আমি তো শরীর সুখ না, আমি তো অত বেশি খাই না, কিন্তু তার দেখা যাচ্ছে কোলেস্টেরল বেশি। এখানে একটা রিয়েল লাইফে আমি একটা বলি, যে আমি বললাম যে জন্মগতভাবে যে যাদের কোলেস্টেরল বেশি তৈরি হয়, সবচেয়ে বড় সমস্যা হলো কি জানেন, যে যতদিন পর্যন্ত না রক্তনালী বন্ধ হয়ে অ্যাটাক হচ্ছে, হার্ট অ্যাটাক বলেন বা স্ট্রোক বলেন না হচ্ছে, ততদিন পর্যন্ত এটার কোনো লক্ষণ প্রকাশ পায় না। তো এই জন্য এই ব্যাপারগুলোকে আমরা ইগনোর করি। আমি যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল বলি, আমরা দেখেন আমাদের মা বোনেরা হাঁড়ি পাতিল ধরে সিঙ্কে প্রত্যেকদিন তেল জমে একসময় যখন বন্ধ হয়ে যায় তখন আমরা দেখি যে সিঙ্ক বন্ধ হয়ে গেছে, মিস্ত্রি আনতে হবে। তো আমরা কিন্তু আগে সতর্ক হলে এই জিনিসটা প্রতিরোধ করতে পারতাম। ঠিক কোলেস্ট্রল গুলো এরকম, আমাদের যে খারাপ কোলেস্ট্রল, আমাদের মাহফুজ স্যার বলেছেন যে খারাপ কোলেস্ট্রল গুলো রক্তের চর্বি নালীতে জমা হয়, ঠিক এরকম সিঙ্কে যেমন বললাম এরকম। তো জমতে জমতে আস্তে আস্তে রক্তনালী গুলো সরু হতে থাকে, সরু হয়ে হয়ে একসময় রক্তনালী বন্ধ হয়ে যায়। যখন বন্ধ হয়ে গেল তখন হার্টে যদি বন্ধ হয়ে যায় হার্ট অ্যাটাক হবে, ব্রেনের রক্ত সাপ্লাই বন্ধ হয়ে গেলে স্ট্রোক হবে। সো আমরা এই জিনিসগুলো কিন্তু আগে থেকে জানলে চিকিৎসা করলে বা প্রয়োজনের ক্ষেত্রে ওষুধ ছাড়াও হতে পারে, সেটা আমরা রোগীর অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিব। তো এই জিনিসগুলো যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে কিন্তু আমরা এই জটিলতাগুলোকে মুক্ত হয়ে থাকতে পারি। তো এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে আমরা লক্ষণ প্রকাশের আগেই যে রোগীর মেটাবলিক সিমটমের একটা কম্পোনেন্ট অন্তত আছে, যে প্রেসার বলি অথবা ওজন বলি অথবা ডায়াবেটিস বলি, এর যদি কোনো একটা কম্পোনেন্ট বেশি থাকে আমরা বাকি কম্পোনেন্ট খুঁজবো তারা এগুলো আছে কিনা, বাকি অংশগুলো খুঁজে নেব। জি, অনেক ধন্যবাদ ডক্টর মাহফুজ। রোগীরা তো আসলে মেটাবলিক সিনড্রোম বুঝবে না, মানে এটা এই যে লক্ষণগুলো এটা কিভাবে প্রকাশিত হয়, রোগী কি সমস্যা নিয়ে আসলে আসবে বা রোগী বুঝবে কিভাবে যে এখন তার ডাক্তারের কাছে যাওয়া দরকার? হ্যাঁ, যেমনটি ডক্টর মির্জা শরীফুজ্জামান বলছিলেন, প্রথম হচ্ছে যে এটার কোনো সিমটম বা তাদের কোনো লক্ষণ প্রকাশ আগে নাও পেতে পারে। শুধুমাত্র যেটা আমরা বাইরে থেকে যেটা স্থূলতা, যেটা সহজভাবে প্রথমেই আলোচনা হলো, এই জিনিসটাই বাইরে থেকে বোঝা যাবে। যদি কেউ অনেক মোটা হয় তাহলে সে প্রথমে এটা বোঝা যাচ্ছে তার মেটাবলিক সিনড্রোম থাকতে পারে, কিন্তু অন্য কম্পোনেন্টগুলো কিন্তু কোনো সরাসরি কোনো লক্ষণ প্রকাশ বা উপসর্গ প্রকাশ পাবে না। সেক্ষেত্রে কিছু চিকিৎসক তাকে পরীক্ষা করবেন, অর্থাৎ শারীরিক পরীক্ষা করে দেখবেন, আর কিছু টেস্ট বা ইনভেস্টিগেশন করে তারপরে ডায়াগনোসিস। কিন্তু লক্ষণ না থাকলে তো রোগীর চিকিৎসকের কাছেই যাবে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এখানে আমরা লক্ষ্য করি যে মেটাবলিক সিনড্রোমের মধ্যে যেগুলো আছে, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কোলেস্ট্রল, শুধু এইগুলো কিন্তু কোনোটাই সরাসরি ডায়াবেটিসের ক্ষেত্রে খুব বেশি না বেড়ে গেলে তার সিমটম হবে না।
উচ্চ রক্তচাপ খুব বেশি না বেড়ে গেলে সিমটম হবে না, এবং কোলেস্টেরলের ক্ষেত্রে বলাই হলো যে রক্তনালী ব্লক না হওয়ার আগ পর্যন্ত কিন্তু সিমটম হবে না। ফলে এই অসুখগুলো এই জন্যই রোগীরা অনেক সময় অবহেলা করেন, এবং অনেকেই দেখা যায় যে উচ্চ রক্তচাপ আছে, সে ভাবছে যে ওষুধ না খেলেও বা ওষুধ খেলেও তো আমি কোনো পরিবর্তন বা কোনো রকম আলাদাভাবে লক্ষণ বুঝতে পারছি না, যে কারণে দেখা যায় যে তারা খেলে কোনো লাভ বা ক্ষতি কিছু বোঝা যাচ্ছে না, তারা বুঝতে পারে না বলে মনে করে যে এটা ওষুধটা খাওয়ার দরকার নেই। ফলে আসলে মেটাবলিক সিনড্রোম আছে কিনা এটা বোঝার জন্য তাকে অ্যাক্টিভলি ভাবতে হবে। যদি স্থূলতা থাকে সেটি তো অবশ্যই, না থাকলেও বিশেষ করে এই বিষয়টি মানে মাঝে মধ্যে, যেমন উচ্চ রক্তচাপ পরিমাপ করা, বলা হয় যে 20 বছর বা 25 বছর হলে যদি সে বছরে 5 বছরে একবার হলেও সে রক্তচাপ মেপে দেখতে হবে, কারণ সিমটম প্রকাশ পাচ্ছে না। এবং অনেক ক্ষেত্রে বিশেষ করে 40-এর কাছাকাছি গেলে তাদেরকে রক্তের যে কোলেস্টেরল বা লিপিড প্রোফাইল এগুলো মেপে দেখতে হবে, তাহলেই বোঝা যাবে যে তাদের, এছাড়া ব্লাড সুগারও মেপে দেখতে হবে, তাহলেই বোঝা যাবে যে তাদের মেটাবলিক সিনড্রোম আছে কিনা। তার মানে এটা আসলে রোগীর লক্ষণের চেয়ে রোগীকে সতর্ক হতে হবে এবং রোগীকে অ্যাক্টিভলি ডাক্তারের কাছে যেতে হবে। জি, ডক্টর শরীফুজ্জামান, আসলে কোন বয়সটা আপনারা বলেন যে এই বয়সে আসলে একজন চিকিৎসকের কাছে কোনো সমস্যা না থাকলেও যাওয়া দরকার এই পরীক্ষাগুলো করার ধন্যবাদ, জন্য? এটা খুব ভালো প্রশ্ন। যেহেতু মেটাবলিক সিনড্রোমের আসলে আমাদের এখনকার মানে বিশ্বব্যাপী মেটাবলিক সিনড্রোমটা খুব মানে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। তো এবং এর লক্ষণগুলো যেহেতু আমাদের রায়হান স্যার, মাহফুজ স্যার বললেন যে আমাদের এ পর্যন্ত প্রকাশ পায় না, সুতরাং আমাদেরকে এদের স্ক্রিনিং এর, রুটিন স্ক্রিনিং এর আওতায় আনতে হবে। মানে রোগের লক্ষণ না থাকলেও আসলে আনতে হবে, না থাকলেও রুটিন স্ক্রিনিং, এটা 40 বছর বয়স যদি 40-এর উপরে হয় আমাদের রুটিনলি স্ক্রিনিং আনতে হবে। এবং এর সাথে যদি অন্য কোনো ঝুঁকি কোনোভাবে সে জানে, সে যদি তার পরিবারের অল্প বয়সে হার্ট অ্যাটাকের ঝুঁকি মানে ইতিহাস আছে, বা পরিবারে ডায়াবেটিসের ইতিহাস আছে, যেসব মা বোনদের পলিসিস্টিক ওভারি এর লক্ষণ আছে, যেসব মা বোনদের আগে প্রেগনেন্সিতে ডায়াবেটিসের হিস্ট্রি আছে, যেসব মা বোনদের অস্বাভাবিক বাচ্চা বড় হওয়া বা বাচ্চা মরে যাওয়ার হিস্ট্রি আছে, যে জন্মের আগেই পেটে বাচ্চা মারা গেছে, এই গ্রুপ, যেসব পরিবারের যাদের উচ্চ রক্তচাপ বেশি আছে, তো এই সব গ্রুপদের ক্ষেত্রে আমরা ইভেন 40-এর আগে থেকেও স্ক্রিনিং শুরু করব। আর আরেকটা জিনিস, আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স বলেছিলাম, যে ওবেসিটি ছাড়া আমরা আর কোনো কিছু বুঝছি না। দেখবেন যারা ওবেস হয় তাদের কিন্তু ঘাড়ের এখান দিয়ে মোটা হয়ে কালো হয়ে যায়, এটা আমরা সবাই খেয়াল করি। কিন্তু এটা যে মেটাবলিক সিনড্রোমের অংশ, এটা আমরা জানি না। এটা ইন্ডিকেট করে যে তার শরীরে ইনসুলিন কম কাজ করছে, তার মানে এ ডায়াবেটিস হওয়ার উচ্চ ঝুঁকিতে আছে, সে কোলেস্ট্রল অ্যাবনর্মাল হওয়ার উচ্চ ঝুঁকিতে আছে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা এটা বুঝতে পারি। যাদের এই লক্ষণগুলো আছে তারা অবশ্যই ডাক্তারের সাথে শরণাপন্ন হবেন, এবং আপনার এই অন্য অংশগুলো আছে কিনা, যেটা গুলো গোপনে গোপনে আপনাকে ক্ষতি করে ফেলবে, সেগুলো আমরা যেন আগে থেকে জেনে নিতে পারি তার ক্ষতি করার আগেই। কারণ ক্ষতি করে ফেললে তখন কিন্তু আমরা আর কিছু করতে পারবো। তো এটাই হলো আমাদের তার মানে দর্শকের হচ্ছে জন্য একটা আমার নির্দিষ্ট বলা। বয়সের সময় অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া উচিত, এটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। ডক্টর মাহফুজ, আপনাদের কাছে যখন রোগীরা আসে, এই রোগগুলো নির্ধারণ করার জন্য কি খুব দামি পরীক্ষার প্রয়োজন হয়, বা এমন কোনো পরীক্ষার দরকার হয় যেটা আমাদের দেশে হয় না? না, এই যে পরীক্ষাগুলোর মাধ্যমে এই রোগটা ধরা হয়, খুবই বলা হয় মানে অলমোস্ট আমাদের উপজেলা সহ যে কোনো লেভেলে এই পরীক্ষাগুলো হয়। এবং শুধু তাই না, যে আমাদের গভর্নমেন্ট লেভেলেও এর একটি ব্যবস্থা রয়েছে। যেমন গভর্নমেন্ট লেভেল থেকে এনসিডি কর্নার নামে একটি কর্নার আছে, যেটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সদর হাসপাতাল, এই বিভিন্ন জায়গায় কার্যক্রম অলরেডি শুরু হয়ে গিয়েছে, যেখানে যে এই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কোলেস্টেরল লেভেল দেখা যায়, এবং সেখানে অনেক সময় বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। এবং পরীক্ষার যে জায়গাটা বললাম, যে পরীক্ষাটা অর্থাৎ উপজেলা পর্যন্ত বাংলাদেশ সব জায়গায় মোটামুটি করা সম্ভব। এই মানে এই আমাদের মেটাবলিক সিনড্রোম দেখার জন্য যে পরীক্ষাগুলো দরকার, কিছুই না, শুধু ব্লাড গ্লুকোজ একটা ইম্পর্টেন্ট বিষয়, একটি বিষয় হচ্ছে রক্তের চর্বি দেখার খালি পেটে, এবং অনেক সময় যে তার কন্ডিশনের উপর ভিত্তি করে আমরা হয়তো কিডনি ফাংশনের একটু কি অবস্থা, তার ইউরিনটা কেমন আছে, এই জাতীয়। এবং একটি কথা বলা হয়েছিল যে মেটাবলিক সিনড্রোমে লিভার ইনভলভ হওয়ার চান্স থাকে, সেখানে লিভার ফাংশনে যেটা করা হয় সেটাও সব জায়গায় করা সম্ভব। তার মানে এমন কোনো পরীক্ষা আসলে নেই যেটা দিয়ে মানে আমাদের খুব
দামি পরীক্ষা কিংবা আমাদের দেশে হয় না এমন কোনো পরীক্ষা। যে অনেক ধন্যবাদ। আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর ফিরে এসে আমরা এই রোগের চিকিৎসাটা কিভাবে হয় এবং এটা প্রতিরোধ করব কিভাবে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, ছোট্ট আরেকটা বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যেই ফিরছি। প্রিয় দর্শক, আরেকবার স্বাগত জানাচ্ছি কেমন আছেন অনুষ্ঠানে। আমি ডাক্তার হাসান শাহরিয়ার কল্লোল। আমরা কথা বলছি মেটাবলিক সিনড্রোম নিয়ে। আমাদের দুজন বিশিষ্ট অতিথি ডক্টর মাহফুজুল হক, ডক্টর মির্জা শরীফুজ্জামান আমাদের সঙ্গে আছেন। ডক্টর শরীফুজ্জামান, আমরা এবার যদি একটু চিকিৎসার দিকে আসি, সেটা হচ্ছে যে এই মেটাবলিক সিনড্রোমকে আসলে কিভাবে চিকিৎসা করতে হয়? যখন ধরা পড়লো যে তার মেটাবলিক সিনড্রোম আছে, তখন চিকিৎসাগুলো কিভাবে হয়? এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখেন, আমরা বলেছি কি মেটাবলিক সিনড্রোম, আমাদের স্যার বলেছেন যে এটা অনেকগুলো রোগের একত্র সমষ্টি এবং এর একটা থাকলে আরেকটা থাকার ঝুঁকি অনেক বেশি। তাহলে আমাদের একটা থাকলে অন্যটা আছে কিনা খুঁজে নেব এবং কম মানে সবগুলো মিলে একত্রে চিকিৎসা দিতে হবে। তা না হলে কিন্তু আমরা সঠিক বেনিফিট যেটা রোগের চিকিৎসা সেটা আমরা পাবো না। তো যেমন আমি উদাহরণ হিসেবে বলি, দেখেন আমাদের সামনে যে টেবিল আছে, আমি একা চাইলে সরাতে পারবো না, কিন্তু আমরা যদি 3 জন মিলে ধরি এটা কিন্তু সরাতে পারবো। তাহলে মেটাবলিক সিনড্রোমের যখন একটা আছে, ধরে নেন পেশেন্ট ওবেস, ওজন নিয়ে আমাদের কাছে এসেছে, আমরা খুঁজে দেখবো তার ইনসুলিন রেজিস্ট্যান্সের অন্য, যেমন তার ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস আছে কিনা, তার কোলেস্টেরল বেশি আছে কিনা, তার উচ্চ রক্তচাপ আছে কিনা, তার লিভারে চর্বি জমা আছে কিনা, আমরা প্রত্যেকটা জিনিস দেখে নিব প্রথমে। এরপর আমরা প্রত্যেকটা কম্পোনেন্টকে আলাদা আলাদা করে চিকিৎসা করব। যে আমাদের যদি তার ডায়াবেটিস হয়ে থাকে, ডায়াবেটিসের তার রোগের অবস্থান অনুযায়ী তার সাথে অন্য কোনো রোগ কি আছে সেটার জন্য আমরা এটার চিকিৎসা করব। তার যদি লিভারে চর্বি জমে থাকে সেটার জন্য আমরা চিকিৎসা করব। উচ্চ রক্তচাপ থাকলে সেটাকে কারেকশন করব। কোলেস্টেরল বেশি থাকলে সেটাকে চিকিৎসা করব। কিছু কিছু ক্ষেত্রে আসলে আমাদের বলেছি কি যে মেটাবলিক সিনড্রোম আসলে যেগুলো হার্ট অ্যাটাক বা হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে সেগুলো মেটাবলিক সিনড্রোম। তো যখন একাধিক থাকে, একটা রোগ থাকে সাথে আরেকটা রোগ আসার আগে আমাদের কিন্তু কখনো কখনো চিকিৎসা দিয়ে দিতে হয়। যেমন একজনের মনে করেন ডায়াবেটিস আছে, বয়স 40-এর উপরে, এদের হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি। তো এদের যদি আরেকটা সমস্যার সাথে যোগ হয়, সে প্রেশার বেশি বা কোলেস্টেরল বেশি, তাহলে কিন্তু এদের ঝুঁকিটা অনেক গুণে গুণে বেড়ে যায়। সুতরাং আমরা একটা যখন আসে এদের ক্ষেত্রে আমরা দেখি আগামী 10 বছরে তার হার্ট অ্যাটাকের ঝুঁকি কতটুকু, এগুলো আমাদের হিসাব আছে, কিছু ক্যালকুলেশন আছে। রোগীর অবস্থা, তার উচ্চতা, তার বললো বডি মাস ইন্ডেক্স, ব্লাড সুগার, সবকিছু মিলে আমরা ক্যালকুলেটর আছে, আমরা ক্যালকুলেট করে দেখতে পারি। যদি তার ঝুঁকি বেশি থাকে সেক্ষেত্রে তার যেমন কোলেস্টেরলের চিকিৎসা দিতে হয়, কোলেস্টেরল নরমাল থাকলেও দিতে হয়। রোগী অনেকেই বলে আমি তো ভালো আছি, আমাকে কেন চিকিৎসা দিবে? কারণ এই যে বললাম যে একটা যখন থাকে, যখন আরেকটা আসে, দুটা মিলে ক্ষতির মাত্রাটা অনেক গুণে বাড়িয়ে দেয়। এবং ক্ষতিটা যেহেতু আমরা সাথে সাথে বুঝতে পারি না, আমরা আগে থেকে প্রতিরোধী ব্যবস্থা হিসাবে, যেমন রোগ হওয়ার আগে টিকা নেই, সেরকম করে হওয়ার আগে আমাদের চিকিৎসা নিতে হবে। এবার আসি ওজনের ব্যাপারটা, যেটা আমরা বলতে চাই। ওজন আমাদের মেটাবলিক সিনড্রোমের প্রত্যেকটা কম্পোনেন্টের প্রথম অংশ হচ্ছে আমাদের জীবনযাত্রার পরিবর্তন আনতে হবে। জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে, আমরা বলি হেলদি লাইফস্টাইল গ্রহণ করতে হবে। যে আমাদের রাতে ঘুমানোর অভ্যাস বাদ দিয়ে সকালে ওঠার অভ্যাস করতে হবে, ব্যায়াম করতে হবে। চিকিৎসার ক্ষেত্রে যদি আসি, আমরা চিকিৎসার উন্নত বিশ্বে যেসব চিকিৎসা দিয়ে থাকে, বাংলাদেশে কিন্তু সবগুলো চিকিৎসা অ্যাভেলেবেল। প্রত্যেকটা চিকিৎসা, ইভেন আমেরিকাতে যে চিকিৎসা পাবেন আমাদের বাংলাদেশে সেম চিকিৎসা পাবেন। এই সবগুলো, ডায়াবেটিসের যদি বলি সব ওষুধ বাংলাদেশে অ্যাভেলেবেল, ওবেসিটির সব ওষুধ বাংলাদেশে অ্যাভেলেবেল, কোলেস্টেরলের জন্য সব ওষুধ বাংলাদেশে অ্যাভেলেবেল, যেগুলো আমেরিকাতে পাবেন সেম ওষুধ বাংলাদেশে অ্যাভেলেবেল। সুতরাং এগুলো আমরা খুব নিরাপদে চিকিৎসা করতে পারবো আপনার অবস্থা এবং অবস্থান অনুযায়ী। ধন্যবাদ। জি, ডক্টর মাহফুজুল হক, আমরা তো আসলে শুধু চিকিৎসা নিয়েই কথা বলি, কিন্তু এই রোগটা যাতে না হয় সেই জন্য আপনি শুরুতেই বলেছিলেন যে জীবনযাত্রা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে, শরীফুজ্জামানও একটু আগে বললেন। তো সেই জীবনযাত্রাটা আসলে কেমন, কিভাবে আসলে জীবনকে চালালে বা জীবনটাকে সাজিয়ে তুললে আমাদের এই মেটাবলিক সিনড্রোম হবে না? হ্যাঁ, ধন্যবাদ। জীবনযাত্রা এখানে দুইটি ভাবেই আসে। একটি ভাবে হচ্ছে তার প্রতিরোধ এবং চিকিৎসা, দুই জায়গায় জীবনযাত্রার খুব বড় ধরনের ভূমিকা আছে। প্রথমত যদি বলি যে আমাদের খাদ্যাভ্যাস, যদি বলি যে আমাদের শারীরিক পরিশ্রম বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এবং অন্যান্য বিষয় যেমন সময় মতো ঘুমানো বা ইভেন তাদের মানসিক যে রিক্রিয়েশন বা যেটাই বলি সেই ধরনের। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে খাদ্যাভ্যাস এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি।
তো খাদ্য অভ্যাসের জায়গাটা হলো যে আসলে আমরা আমাদের শরীরে যতটুকু দরকার সেই পরিমাণ খেতে হবে এবং সেটি হবে কোনো সুষম খাদ্য। সুষম খাদ্য বলতে যে বিষয়গুলো বোঝায়, যেমন শর্করা জাতীয় একটি পরিমাণ, তৈল জাতীয় বা স্নেহ সেটি, প্রোটিন, এছাড়া আমাদের রোগ প্রতিরোধের জন্য ভিটামিন, মিনারেলস এবং আমরা পানি তো খাই। তো এর মধ্যে দেখা যায় যে আমাদের কার্বোহাইড্রেট যদি আমরা বেশি খেতে থাকি, অথবা যদি কার্বোহাইড্রেট যেটা শর্করা জাতীয়, এবং যদি তেল বা ফ্যাট জাতীয় খাবার যদি বেশি খেতে থাকি, তাহলে এগুলো আমাদের বেড়ে যেতে পারে। এখানে লক্ষণীয় যে আমাদের বর্তমান খাদ্যাভ্যাসের অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই সুষম অবস্থাটা নেই। যেমন অনেক সময় যদি বলি যে ফাস্টফুডের খাবারের মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক বেশি, এবং এখানে চিনির পরিমাণ যেটা রিফাইন সুগার সেটা বেশি, সল্ট বেশি, এবং বলা হয় যে তৈল জাতীয় বা ফ্যাট এটা তো একটি পরিমাণ পর্যন্ত খাওয়া যাবে, যেমন অলমোস্ট 30 পর্যন্ত, কিন্তু তার অধিকাংশ হতে হবে পলি আনস্যাচুরেটেড নামে একটি, এটা আসলে যদিও মানে সরাসরি বাংলায় বলা সম্ভব না, পলি আনস্যাচুরেটেড একটি তৈল জাতীয়, যেমন হচ্ছে উদ্ভিদ থেকে যেগুলো তৈরি হয় বিশেষ করে এগুলো থেকে, সেটা হতে হবে। এবং যেটা প্রাণীজ তেল যেটা স্যাচুরেটেড হবে, এটা কিন্তু শরীরের জন্য ভালো না। আর সবচেয়ে বেশি যেটা খারাপ সেটা হলো ট্রান্স ফ্যাট বলে, যেটা বলা হয় যে 1%-এর চেয়ে কম থাকতে হবে। এই ট্রান্স ফ্যাট কিন্তু প্রায়শই দেখা যায় যে ফাস্ট ফুড বা এই জাতীয় খাবার দাবার এখানে বেশি থাকে। ফলে এটি মানে একটা যদি আমরা প্রতিরোধ করে চলতে পারি, তাহলে খাদ্য অভ্যাসটা, তাহলে কি করা যেতে পারে যে প্রচুর সবজি, ভেজিটেবলস, ফ্রুটস বা ফল, এগুলো আমাদের বেশি ইয়ে করতে হবে। বলা হয় যে প্রতিদিন অলমোস্ট 240 গ্রাম ফ্রুটস বা এরকম পরিমাণ খাওয়া উচিত, 5 সার্ভিং বলা হয় ইংলিশে। কিন্তু আমরা কিন্তু এই পরিমাণ ফল প্রায়শই খাই না। আমরা ভাতটা যত বেশি খাচ্ছি বা শর্করা জাতীয় খাবার খাচ্ছি, এবং কার্বোহাইড্রেট খেতে হবে, কিন্তু এটি পরিমাণ মতো, এবং সাধারণত 50% বা তার চেয়ে বেশি ইউজুয়ালি আমরা বলি না। জি, ডক্টর মাহফুজুল হক, ডক্টর মির্জা শরীফুজ্জামান, আজকে আসলে আরো অনেক বিষয় আলোচনার ছিল। মেটাবলিক সিনড্রোমটা সম্ভবত আরও একদিন আলোচনা করতে হবে। আমাদের আজকে সময় শেষ হয়ে গেছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আগামী দিন হয়তো আবারও নতুন এই বিষয়টা নিয়ে আরেকটা পর্ব আমরা করব। প্রিয় দর্শক, আজকে বিদায় নিচ্ছি। মেটাবলিক সিনড্রোম নিয়ে এটুকু কথা হলো। আগামীতে আবারও মেটাবলিক সিনড্রোম নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।